আসসালামু আলাইকুম। আজকে আমরা লাইসোজোম ও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে জানব। তো প্রথমত হচ্ছে আমি এখানে কিছু সামারি দিব এই লাইসোজোম এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে। পরবর্তীতেই আমি এই ইনফরমেশনগুলো বইতে আবার দাগিয়ে দিব যে কোথায় এই ইনফরমেশনগুলো বইয়ের কোথায় কি আছে না আছে। আচ্ছা, তো একটা সামারি দেই আমরা লাইসোজোম সম্পর্কে। তো লাইসোজোম জিনিসটা আসলে কি? লাইসোজোম হচ্ছে একটা ক্ষুদ্র বৃত্তাকার একটা অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এবং এটা হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে। অর্থাৎ এর মধ্যে বিভিন্ন ধরনের হাইড্রোলাইটিক এনজাইমস থাকে, যে এনজাইমসগুলোর বিভিন্ন কাজ আছে। অন্যতম একটা কাজ হচ্ছে যেটা টিস্যু বিগলন করতে পারে, তারপর কোনো ফরেন যে পার্টিকেলগুলো আছে সেগুলোকে ধ্বংস করতে পারে। তো এরপর এই কাজটা আমরা আর একটু ডিটেলসে একটু পরেই জানবো। এরপর আসি এর আবিষ্কারকের নাম হচ্ছে ক্রিশ্চিয়ান দি দুবে। ক্রিশ্চিয়ান দি দুবে। এবং এর উৎপত্তি কোথায়? তো এর উৎপত্তি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। তা আমরা দেখলাম এর পূর্বে যেটা পড়েছি যে গলগি বডিও কিন্তু হচ্ছে দেখলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আশেপাশে থাকে। এরকম লাইসোসোমও আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আশেপাশে দেখব, এবং ধারণা করা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে লাইসোসোমের উৎপত্তি হয়। এবার আসি লাইসোসোমের গঠন। তো লাইসোসোমের দুই ধরনের গঠন আছে, একটি হচ্ছে ভৌত গঠন এবং একটি হচ্ছে রাসায়নিক গঠন। তো ভৌত গঠনের মধ্যে আমরা দুইটা পার্ট পাবো, দুইটা জিনিস দেখব। এবং আরেকটা জিনিস আমরা একটু আগেই বলে নেই যে এখানে এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর মধ্যে বেশিরভাগই আমরা কিন্তু দেখব দ্বিস্তরী, যেমন প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, কোষ ঝিল্লি, এগুলো বেশিরভাগই কিন্তু দ্বিস্তরী। গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্বিস্তরী। এইখানে কিছু কিছু জিনিস আছে যারা কিন্তু একস্তরী। এর মধ্যে লাইসোসোমটা হচ্ছে কিন্তু একস্তরী আবরণী। লাইসোসোমের আবরণটা হচ্ছে কিন্তু একস্তরী। আচ্ছা, তো এবার আসি এর ভৌত গঠনের ক্ষেত্রে, যে ভৌত গঠনে এর মধ্যে কি কি আছে। তো এখানে দুই ধরনের পদার্থ পাওয়া যায়। এক ধরনের পদার্থকে বলা হয় স্টেবিলাইজার, এবং আরেক ধরনের পদার্থকে বলা হয় ল্যাবিলাইজার। তো এই স্টেবিলাইজার ল্যাবিলাইজারের কাজ কি? এই স্টেবিলাইজার যেটা করে, এটা যদি একটা লাইসোসোম হয়ে থাকে, তো স্টেবিলাইজারের কাজটা হচ্ছে এর ভিতরে যে এনজাইমসগুলো থাকে, সেই এনজাইমসগুলো এদের এই যে লাইসোসোমের যে ঝিল্লিটা আছে, একস্তরী ঝিল্লি, সেটাকে বিদীর্ণ করে বাইরে বের হতে দিবে না। কারণ বাইরে বের হলেই এই এনজাইমসগুলো যদি বাইরে বের হয়ে আসে, তাহলে বাইরে যা কিছু আছে সেগুলোকে সে গলিয়ে ফেলবে বা কোষটাকে নষ্ট করে ফেলতে পারে। তো স্টেবিলাইজারের কাজটা হচ্ছে এর ভিতরে যে এনজাইমসগুলো আছে সেগুলোকে ভিতরেই রাখা, প্রোটেক্ট করে রাখা ভিতরে। তাহলে এরা মানে কোন ফ্যাক্টরসগুলো আসলে স্টেবিলাইজার হিসেবে কাজ করবে? যেমন একটা ফ্যাক্টর হচ্ছে কোলেস্টেরল, এই একটা নাম আমরা মনে রাখতে পারি চাইলে। এবার সেই ল্যাবিলাইজারের কাজ হচ্ছে, যেমন সবসময় যদি এই লাইসোসোমের এনজাইমগুলো ভিতরেই থাকে, তাহলে আমার লাইসোসোমের কাজটা কি আসলে? তো তার মানে কিছু সময় কোষের এমন কিছু সময় আসবে যখন এই ভিতরের এনজাইমগুলো বাইরে বের হওয়ার দরকার পড়ে, বাইরে বের হতে হয় যেন ফরেন পার্টিকেলসগুলো ধ্বংস করতে পারে। তো তখন এই ল্যাবিলাইজারগুলো কাজ করে, যেমন টেস্টোস্টেরন এবং প্রোজেস্টেরন। এরা কি করবে? এরা এই ভিতরে যে এনজাইমসগুলো থাকবে, লাইসোসোমের ভিতরে এনজাইমসগুলো, সেগুলো বাইরে বের হতে হেল্প করবে, বা স্টিমুলেট করবে বা ইনফ্লুয়েন্স করবে যেন বাইরে বের হয়ে আসে এবং কাজ করে সে তার। আচ্ছা, এবার সে লাইসোসোম কোথায় বেশি বা কোথায় কম পাওয়া যায়? তো লাইসোসোমগুলো বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তো তার মধ্যে একটা জিনিস আমরা একটু মেনশন করে রাখি, যে ডাব্লিউবিসি আসলে কি জিনিস। হোয়াইট ব্লাড সেল আমরা হয়তো অনেকেই শুনে এসেছি। তো হোয়াইট ব্লাড সেলের সাথে আমাদের বডি সম্পর্ক কি? এটা সাধারণত ইমিউন সিস্টেমে কাজ করে। ইমিউন সিস্টেম মানে হচ্ছে আমাদের বডির মধ্যে যদি কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো আসে, তাহলে সেগুলো ধ্বংস করতে এই হোয়াইট ব্লাড সেল, এই রক্তের একটা পার্ট, এটা কাজ করে। তো এই ডাব্লিউবিসিতে সব থেকে বেশি পরিমাণে লাইসোসোম পাওয়া যাবে, কারণ আমাদের কাজের সাথে কিন্তু ডাব্লিউবিসির কাজের সাথে লাইসোসোমের কাজ কিন্তু মিলতেছে। সো আমরা মনে রাখতে পারি যে সব থেকে বেশি কোথায় পাওয়া যেতে পারে? ডাব্লিউবিসিতে পাওয়া যেতে পারে লাইসোসোমটা। আর পাওয়া যাবে না কোথায়? একদমই পাওয়া যাবে না হচ্ছে যে আরবিসিতে কোনো রকমের লাইসোসোম পাওয়া যাবে না, এবং ডাব্লিউবিসিতে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যাবে। আবার আরেকটা কথা আছে, লাইসোসোমটা একটু বড় আকারে দেখা যায়, সেটা কোথায়? সেটা হচ্ছে কিডনিতে। কিডনির যে সেলগুলো আছে, কিডনির যে কোষ অর্থাৎ বৃক্ককোষ, সেই কোষগুলোতে লাইসোসোম একটু বড় বড় দেখা যায়, বড় আকারের লাইসোসোম থাকে। এবার সেই লাইসোসোমের কাজকে, লাইসোসোমের প্রধান কাজ, একদম প্রধান যে কাজটা যদি আমরা বলি, সেটা হচ্ছে এটা ফ্যাগোসাইটোসিস করবে। ফ্যাগোসাইটোসিস জিনিসটা আসলে কি জিনিস?
ফ্যাগোসাইটোসিস হচ্ছে বা অটোলাইসিস, ফ্যাগোসাইটোসিস করবে বা অটোলাইসিস করবে। তো এই জিনিসটা হচ্ছে এরা বা এটা যদি একটা কোষ হয়ে থাকে, তো কোষের মধ্যে ধরলাম এটা হচ্ছে একটা ফরেন পার্টিকেল, অ্যান্ড এই হচ্ছে আমাদের লাইসোজোম ছিল। লাইসোজোমটা বিগলিত হলো, এর এনজাইমগুলো বের হয়ে আসলো, এবং এর এনজাইমগুলো বের হয়ে এই যে ফরেন পার্টিকেলগুলো ছিল সেগুলোকে ঘিরাও করে এর প্রাচীর বা এর যে ঝিল্লি বা এর ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলোকে ধ্বংস করে ফেললো, নষ্ট করে ফেললো বা বিগলন ঘটাইলো। এই যে প্রসেসটা, এই জিনিসটাকে আসলে অটোলাইসিস বলে, কোথাও ফ্যাগোসাইটোসিস বলে। জীবাণু ধ্বংস করার যে প্রক্রিয়া সেটাকে ফ্যাগোসাইটোসিস বলা হয়। এবং যদি কোষের যে অন্য অন্য অঙ্গাণুগুলো যদি নষ্ট করে থাকে বা ধ্বংস করে থাকে সেটাকে আমরা অটোলাইসিস বলতে পারি। তো মোটামুটি তার কাজ সিমিলার, টিস্যু বিগলন করা বা জীবাণু ধ্বংস করা বা অঙ্গাণু ধ্বংস করা। অকেজো যে কোষগুলো আছে সেই অকেজো কোষগুলোকে ধ্বংস করাও কিন্তু এর কাজ। এই যে অকেজো কোষগুলো সে ধ্বংস করে থাকে, এই জন্য কিন্তু তাকে আবার সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলিকা বলা হয়। তাহলে আমরা লাইসোজোম সম্পর্কে অনেকগুলো টপিক জানলাম, অনেকগুলো ইনফরমেশন জানলাম। লাইসোজোমের কাজের মধ্যে আমরা একটা জিনিস তাহলে সবসময় মনে রাখবো যে কোথাও ভাঙা বা কোথাও হচ্ছে যে বিগলন করা, কোথাও কাটাছিঁড়া করা, এইটার সাথে লাইসোজোম জড়িত। তাছাড়া কিছু ব্যতিক্রমী কিছু কাজ আছে, যেমন হচ্ছে ক্যারাটিন প্রস্তুত করা। ক্যারাটিন প্রস্তুত করে একটা ব্যতিক্রম ধর্মী একটা লাইসোজোমের কাজ। লাইসোজোমের ক্ষেত্রে আরও একটা কাজ আমি একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে, তো সাধারণত দেখা যায় এটা যদি একটা ডিম্বাণু হয়ে থাকে, ডিম্বাণু হয়, এবং এটাকে নিষিক্ত করার জন্য বিভিন্ন দিক থেকে মিলিয়নস অফ স্পার্ম আসে এটাকে নিষিক্ত করার জন্য। সবাই কি পারে? সবাই পারে না। যে কোনো একটা স্পার্মই কিন্তু এই ডিম্বাণুকে নিষিক্ত করবে, অর্থাৎ ফার্টিলাইজেশন হবে এখানে শুধুমাত্র একটার ক্ষেত্রেই। তো কোনটার ক্ষেত্রে হবে? তো যেই শুক্রাণুর মাথায়, এই যে এদের যে মাথা থাকে বা ক্যাপ থাকে, ক্যাপ বলা হয়, এই ক্যাপ থেকে এক ধরনের এনজাইম বের হয় যার নাম হচ্ছে হায়ালিউরোনিডেজ। হায়ালিউরোনিডেজ এনজাইম। এই এনজাইমটা কিন্তু লাইসোজোম থেকে আসে। লাইসোজোম থেকে নিঃসৃত হায়ালিউরোনিডেজ এনজাইম বা লাইসোজোমে উৎপন্ন হয়ে থাকে এটা। এইটা কি করে? এই যে ডিম্বাণুর যে পর্দাটা আছে সেটা বিগলন করাইতে হেল্প করে, ফলে স্পার্মটা ভিতরে ঢুকে আসতে পারে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট একটা কাজ লাইসোজোমের। এবার আসে আমরা একটু দাগিয়ে দেই যে কোথায় কোন ইনফরমেশনগুলো আছে। যেমন এখান থেকে আমরা পড়লাম এই যে সাইটোপ্লাজম অবস্থিত একটা অঙ্গাণু, এটা কি হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে, তো আমরা সংজ্ঞার ক্ষেত্রে বলছিলাম। এবং এর আবিষ্কারককে ক্রিশ্চিয়ান দা দুবে। এবং এর উৎপত্তি কোথা থেকে হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এর উৎপত্তি হয় এবং গলগি বডিতে এসে সে প্যাকেজড হয়। তারপর আমরা বিস্তৃতি পড়লাম, অর্থাৎ কোথায় বেশি বা কম থাকে। তো প্রাণী কোষে বেশি থাকবে সাধারণত এবং উদ্ভিদ কোষে কম থাকবে, বাট উদ্ভিদ কোষে লাইসোজোম থাকবে। তো এই যে লাইসোজোমের ন্যায় যে একটা অঙ্গাণু আবিষ্কার হয় তার নাম হচ্ছে স্ফেরোজোম, এদেরকে অলিওজোমও বলে। তা উদ্ভিদ কোষের ক্ষেত্রে আর একটা নাম হচ্ছে স্ফেরোসোম এবং অলিওসোম। আর প্রাণী কোষে সব থেকে বেশি পাওয়া যায় কোথায় বললাম? ডাব্লিউবিসিতে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। এবং সব থেকে কম না, সব একদম পাওয়াই যায় না, সেটা হচ্ছে কি আরবিসি। এখানে কি আরবিসির কথা বলা আছে? নাই। তাহলে আমরা এখানে করে দিই, লিখে দিই যে আরবিসিতে কোনো ধরনের লাইসোজোম থাকে না। আচ্ছা, এরপর আমরা আসবো যে এটা কি একস্তরী ঝিল্লি বিশিষ্ট, এর ভৌত গঠনে চলে আসছি। এবার আমরা এই যে স্টেবিলাইজারটা আমরা পড়ছিলাম, ল্যাবিলাইজার, স্টেবিলাইজার, স্টেবল করে রাখে কি কোলেস্টেরল, কর্টিজেন, অর্থাৎ ভিতরের বস্তুকে বাইরে বের হতে দেয় না। এবং বিদীর্ণ হতে সাহায্য করে কে? অর্থাৎ অটোলাইসিসে সাহায্য করে হচ্ছে ল্যাবিলাইজার, যারা হচ্ছে কি প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন। এবার আসি আমরা রাসায়নিক গঠন। তো রাসায়নিক গঠনটা আমাদের তখন স্কিপ হয়ে গেছিল। রাসায়নিক গঠনের ক্ষেত্রে এর ঝিল্লির আগে রাসায়নিক গঠনটা আমাদের দরকার। তো ঝিল্লিটা আসলে কি দ্বারা গঠিত হবে? আমরা শুরু থেকে দেখছি অধিকাংশ ঝিল্লি কি লিপিড আর প্রোটিন দিয়ে গঠিত, অর্থাৎ লিপোপ্রোটিন দিয়ে গঠিত। এবং এই ঝিল্লির মধ্যে কি কয় ধরনের এনজাইম থাকে? আমরা আগেই বলেছি যে লাইসোজোম হচ্ছে এনজাইমের আধার। তাহলে কত ধরনের এনজাইম থাকবে? এই ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট। 40 থেকে 50 ধরনের এনজাইম থাকবে। এনজাইমগুলোর নাম কি সেটাও আমাদের জানা দরকার। ডিএনএস, আরএনএস, অ্যাসিড লাইপেজ, অ্যাস্টারেস, লাইসোজাইম, ফসফোলাইপেজ, এই নামগুলো আমরা মনে রাখবো। এখানে আর একটা এনজাইমের নাম আছে, সেটা হচ্ছে অ্যাসিড ফসফোলাইপেজ, তারপর হচ্ছে অ্যাসিড অ্যাস্টারেস। এই যে এইখানে আছে এনজাইমটার নাম অ্যাসিড ফসফেটেজ। এইখানে এই এনজাইমটা আমরা মনে রাখবো, অ্যাসিড ফসফেটেজ। এটা হচ্ছে কি টিস্যু বিগলনকারী একটা এনজাইম। তো এখানে যে এনজাইমগুলো আছে অধিকাংশ টিস্যু বিগলন করে।
আচ্ছা, এরপর আমরা নেক্সটে যাই। লাইসোজোমের কাজ। তো লাইসোজোমটা সাধারণত কিন্তু যে কোনো পরিবেশেই অ্যাক্টিভ হবে না। কোথায় কখন অ্যাক্টিভ হবে? এটা কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থা থাকবে, কারণ অ্যাক্টিভ হলে কিন্তু তার ভিতরে এনজাইমগুলো বের হয়ে আসবে এবং কোষের অঙ্গাণুগুলো যা আছে বা ভিতরে সবকিছু গলায় ফেলবে, বিগলিত করে ফেলবে। তো এই জন্য লাইসোজোমের এনজাইমগুলো অম্লীয় পরিবেশে কর্মক্ষম হয়, সাধারণ পরিবেশে নিউট্রাল পিএইচে কিন্তু তারা কর্মক্ষম থাকে না। এই জন্য কোষের কোনো ক্ষতিই হয় না। কিন্তু যখন অম্লীয় পরিবেশ সৃষ্টি হয় তখন কিন্তু এদের ভিতরে এনজাইমগুলো বের হয়ে যায় এবং ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এরা কি করবে, জীবাণু ধ্বংস করবে। এবং এই বিগলনকারী যে এনজাইমগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু লাইসোজোমের অন্তঃকোষীয় পরিপাকও সাহায্য করে। অর্থাৎ কোষের মধ্যে যে অকেজো অঙ্গাণু, অকেজো যে কোষগুলা জীবদেহের মধ্যে, এগুলোকে সে বিগলন করতে পারে। এই জন্য কি বলা হয়, অন্তঃকোষীয় পরিপাকে সে কাজ করে। তো আরেকটা জিনিস আমরা বলছিলাম অটোফ্যাগি বা অটোলাইসিসের যে কথাটা, যে যখনই অনেক খাবারের অভাব দেখা যায় তখন দেখা যায় প্রাচীরটা ফেটে যায় এবং এনজাইমগুলো বের হয়ে পুরো কোষের যত অঙ্গাণু আছে সব বিনষ্ট করে দেয়। তো আমরা বলছিলাম জীবাণু ধ্বংস করার যে প্রক্রিয়া সেটা ফ্যাগোসাইটোসিস, এবং অঙ্গাণু যে ধ্বংস করে সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি অটোলাইসিস। এবং এই যে কাজটা, এই কাজটাকে সে বলে কি স্বগ্রাসী বা অটোফ্যাগি, নিজেকে নিজেই ভক্ষণ করে ফেলে। আচ্ছা, এরপর আমরা এই যে বলছিলাম যে অকেজ কোষসমূহকে যেহেতু ধ্বংস করে তাই একে আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়ার বা সুইসাইডাল ব্যাগ বলা হয়। এছাড়া আমরা আরও বলছিলাম যে যত রকমের বিগলন করা দরকার পড়বে সব জায়গাতে সে আসবে। এই যে কোষ বিভাজনকালে কোষীয় নিউক্লিয় আবরণী ভাঙতে সাহায্য করা, তারপর হচ্ছে টিস্যু বিগলনকারী অ্যাসিড ফসফেটেস, তারপর শুক্রাণু লাইসোজোমের কথা বলছিলাম যে হায়ালিউরোনিডেজ এনজাইম থাকে যেটা কি ডিম্বাণুর আবরণটারে বিগলন ঘটায়, ফলে যেন স্পার্মটা খুব সহজে ঢুকতে পারে এটা। আর ব্যতিক্রমধর্মী একটা আমরা বলছিলাম না, যে ব্যতিক্রমী একটা কাজ থাকে, সেটা হচ্ছে ক্যারাটিন প্রস্তুত করে। তো আরও একটা জিনিস মনে রাখবো, ক্যান্সার এরা সৃষ্টি করতে পারে লাইসোজোমের ক্ষেত্রে। তাহলে এই ছিল আমাদের লাইসোজোম সম্পর্কে মোটামুটি একটা আমরা ধারণা পেলাম আর কি।